ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে আওয়ামী লীগ নেতাকর্মীরা উক্ত পদত্যাগপত্রটি ভুয়া বলে মন্তব্য করেন। উক্ত পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত ১৫ বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দিবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমন করার চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার সে বিষয়ে ১ মাস তদন্ত করবে জাতিসংঘের অনুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের ৮টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবে প্রতিনিধি দলের সদস্যরা। জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে ৮ সদস্যের তথ্য অনুসন্ধান দলের ২ জন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকা পৌঁছাবেন আরও ৩ জন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে ৪ সপ্তাহ অবস্থান করবে। তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েকদিন তারা থাকতে পারে। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বেইলি রোডের নওরত কলোনি থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলায় এজাহার নামীয় আসামি। রোববার ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় রাজধানীর বেইলি রোডের কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আসাদুজ্জামান নূর শেখ হাসিনার ৩য় মন্ত্রিসভায় বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী ২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। আজ ১২ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫৭৭ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সরকারি ছুটি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তমূলক কথা বলছেন। এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছেন নতুন দল করতে। আমাদের বিস্মিত লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদেরকে দিয়েছে। তাহলে বলেন জনগণ কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করবে? আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি
এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা তৈরি করেছে সেটাকেও ন্যস্ত করার জন্য একটি মহল কাজ শুরু করে দিয়েছে। আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। প্রথম ফুটবলার হিসেবে 900 গোলের অনন্য মাইলফলক স্পর্শ করে নিজ ক্লাবে ফিরে অভ্যন্তর পেল রোনালদোর হাতে। সৌদি আরবের আল নাসের ক্লাব তাকে বিশেষ জার্সি উপহার দিয়েছে। শুক্রবার আল আহলির বিপক্ষের ম্যাচের আগে সেরা তকমার গোট 900 লেখা জার্সি তুলে দেওয়া হয় রোনালদোর হাতে। আন্তর্জাতিক উইন্ডোতে নেশন লিগে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে ম্যাচ ছিল পর্তুগালের। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল স্পর্শ করেন 900 গোল। শুক্রবার অবশ্য গোল সংখ্যা আর বাড়াতে পারেননি পর্তুগিজ মহাতারকা। তার দল আল নাসার 1-1 গোলে আল আহলির বিপক্ষে ম্যাচ ড্র করে। সম্প্রতি প্রথম মানুষ হিসেবে সোশ্যাল মিডিয়ায় 1 বিলিয়ন অনুসারী অর্জন করেছে রোনালদোর হাতে। 3 সপ্তাহ আগে চালু হওয়া তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে 60 মিলিয়ন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা নিজের ইউটিউব সেই চ্যানেলে রিউফান্ডিং ল্যান্ডের সঙ্গে আলাপে বলেছেন তিনি পেশাদার ফুটবলে করতে চান 1000 গোল। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 15 সেপ্টেম্বর রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক। তিনি জানান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইবেন তদন্তকারী কর্মকর্তারা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা। রবিবার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, বিবাদমান জমিগুলো পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবাদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা 40 পাড়া এলাকার।